দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ। 24 ঘন্টা আপনারা জানেন রাত পোহালে ঈদ, আর ঈদ মানে আনন্দ। কাজে আজকের 24 ঘন্টা আমরা রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা করতে চাই না, আলোচনা করতে চাই ঈদ নিয়ে, ঈদের আনন্দ নিয়ে, ঈদের স্মৃতি নিয়ে। আর আমাদের ঈদ আনন্দের সঙ্গেই অবশ্যম্ভাবীভাবে জড়িত আমাদের সাহিত্য, আমাদের নাটক, আমাদের সঙ্গীত সহ নানা বিষয়। সেসব বিষয়ে কথা বলবো আজ আমরা। সেজন্য আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ঈদের আনন্দে। পুরো সময় আপনার সঙ্গে থাকছি আমি মাহমুদ মিশু। দর্শক ঈদ মোবারক, ঈদের আনন্দ, সেই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং কবি জনাব হাবিবুল্লাহ সিরাজি, আমাদের সঙ্গে আছেন নজরুল সঙ্গীত শিল্পী জনাব ফাতেমাতুজ জোহরা এবং আছেন বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক জনাব অমিতাভ রেজা চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। দর্শক ঈদের আনন্দের মধ্যেও শোকাবহ আগস্ট। আমরা 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই, জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। অমিতাভ রেজা চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এই কারণেই যে ঈদের সঙ্গে, ঈদ শব্দটার অর্থে আনন্দ, যদিও ঈদুল আজহার সঙ্গে কোরবানি এবং এক ধরনের আত্মত্যাগের মহিমা জড়িত আছে, সেগুলো ছাপিয়ে বাঙালি যে কোনো উৎসবকে এক ধরনের আনন্দের উপলক্ষ তৈরি করে ফেলে। আপনি নিশ্চয়ই বাড়ি যাওয়ার জন্য মানুষের যে দুর্ভোগ, গরু কিনা নিয়ে মানুষের যে উল্লাস উচ্ছ্বাস, তার সঙ্গে বৃষ্টি, সব কিছু মিলে মানুষের অনেক কষ্ট, কিন্তু সেগুলো নিয়ে মানুষের কোনো অভিযোগ নেই। আমরা যখন রিপোর্টের কাজে যাই তারা বলে কোনোভাবে পৌঁছাতে পেরেছি বাড়িতে, সেটাই খুশি, অথবা গরুটি কিনতে পেরেছি সেটাই খুশি। আপনার ঈদ কেমন ছিল এবং আপনি আপনার কোরবানির ঈদের কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ে কিনা? মানে আমার ঈদের স্মৃতি ছোটবেলার থেকে তো দেখে আসছি। আমি তো যেরকম একজন বাঙালি মুসলমানের মানে মধ্যবিত্ত এরকম পরিবারে জন্ম, সুতরাং একটু আশেপাশে সবাই কোরবানি দেয় এবং সেটা দেখে আসছি ছোটবেলার থেকে। ওরকমভাবে ওর স্মৃতি ওরকম কিছু নাই ছোটোবেলায়, এরকম কিছু দেখতাম ছোটোবেলায় ইয়ে হতো। একটা বয়সের পরে তো তারপরে যখন কাজে শুরু করেছি তখন বেশিরভাগ সময় ঈদের আমাদের কাজ থাকে বা কাজে দেখা যায় যে ঈদের দিন পর্যন্ত আমাদের হয়তো বা কোনো টেলিভিশন প্রোডাকশন করতে হয় বা করতে হয়। ইদানিং টেলিভিশন প্রোডাকশন করা হচ্ছে না, কিন্তু তারপরেও আমাদের কোম্পানিতে যারা কাজ করে একটা আনন্দের বিষয় সবচেয়ে লাগে সবসময় এখন, সেটা হচ্ছে সবাই যে কাজ গুছিয়ে কেউ কেউ বাড়িতে যায়, কারণ বেশিরভাগই তো মাইগ্রেটেড, সব বিভিন্ন জায়গার থেকে আসে, সবারই বাবা মা ঢাকার বাইরে আছে। তারা যে যাচ্ছে এমন তাদের ঈদের একটা বোনাস পেয়ে একটু কিছু নিজের যে উপার্জন সে উপার্জন নিয়ে বাড়ি ফিরছে, একটা সময় একটা ফ্রি টাইম পাওয়া যাচ্ছে 20-15-10-12 দিনের মতো। এই আনন্দটা সবার ফেসে যখন দেখা হয়, সবাই একটা উপরি বকশিস পায় সবাই বিভিন্ন জায়গার থেকে, সেটাতে একটা আনন্দ থাকে। তো সেই সমস্ত মানুষরা যেই আনন্দ নিয়ে বাড়ি ফিরে এবং সেটার একটা ডেফিনেটলি মুগ্ধ লাগে। আর কোরবানির আলাদা করে কোরবানি তেমন ওরকমভাবে কোনো কিছু মনে হয় না, কিন্তু গরু কেনার কোনো স্মৃতি, গরু বা খাসি কিনতে গরু যাওয়ার, কেনার পশুর স্মৃতি হাটে আমার যাওয়া আসলে নেই, বিকজ আমি আসলে খুব বেশি গরু কেনা এবং এই পুরো ব্যাপারটার সাথে খুব বেশি আমি ইয়ে করতে পারি না সবসময়। তো আমি যেটা হয় সেটা হচ্ছে, একটা জিনিস খারাপ লাগে যে ডেফিনেটলি কোরবানি দিতে হবে এবং কোরবানি ইয়ে, কিন্তু সেটাকে যদি একটু পরিবেশকে চিন্তা করে মাথায় রেখে সবাই করে তাহলে বোধহয় আমাদের আরেকটু সুন্দর হয় সব কিছু। যদিও এটার বৃষ্টি হয়ে সব কিছু পরিষ্কার হয়ে যায়, কিন্তু তারপরেও যদি আমরা আরেকটু সচেতন হই, আরেকটু তাহলে বোধহয় আমাদের সবার জন্য ভালো হয়। সেই জায়গাটা নিয়ে আলাদাভাবে আমরা কথা বলবো। ফাতেমাতুজ জোহরা, আপনি জনপ্রিয় শিল্পী, আপনি নজরুল সঙ্গীত করেন, আপনি সঙ্গীত অঙ্গন সহ সাংস্কৃতিক মনে দীর্ঘদিন বিচরণ করছেন। আমরা আমাদের যে বাস্তবতা, বিশেষ করে কোরবানির ঈদে আপনি যত বড়ই শিল্পী হন না কেন, কোরবানির যে মাংস ব্যবস্থাপনা, মাংস বাসায় আসার পরে সেটিকে ভাগ করা এবং তার নানা রকম তদারকি করা, সেই কাজগুলো কেন যেন আমাদের নারীদেরকেই করতে হয়। নিশ্চয়ই আপনাকেও সেই ঝামেলাটা সামলাতে হয়, সেটা কি এনজয় করেন? আমি সরি, আমি এনজয় করি বললে হয়তো একটু বেশি বলা হবে। কাজ যেহেতু করতে হয়, আর নিজের হাতটা না লাগালে হয় না, তো সেই মুহূর্তে হাতটা লাগাতে হয়। এবং আমি ছোটবেলা থেকে অনেক শুনেছি যে কিভাবে এটা কোরবানির করতে হয় কিভাবে, ওটা আমি জানি। আমার নানা, আমার দাদু, আমার বাবা মা সবার কাছে আমার শেখা। সুতরাং ওইটা নিয়ে আনন্দের কিছু নেই, কিন্তু সবাইকে দিতে পারলে তখন মনে হয় যে না, কাজটা একটা স্বস্তি হলো সেটা। আর ছোটবেলায় যেটা আমাদের বাড়িতে হতো, কোরবানিটা হলেই সঙ্গে সঙ্গে ওই কলিজা নিয়ে
তারপরে ওই তিল্লি নিয়ে এইসব নিয়ে যে আমরা 3টা ইট দিয়ে ছোট ছোট করে চুলা বানাতেন। চুলা বানিয়ে ওটার মধ্যে পোড়াতাম। তো ওইটা কিন্তু অনেক ছোটবেলায় খুব একটা আনন্দ হতো আমাদের মধ্যে, সেটা এখন আর করা হয় না। এখনকার বাচ্চারা সেটা করেও না। না, বাচ্চাটা করে না। তবে আমার ওইটা করতে ইচ্ছা করে না, কারণ ওরকম তো চুলা হয় না আর খেতেও ভালো লাগে না এটা। কিন্তু যেটা ও বললো খুব সুন্দর কথা বলেছে, যে সবাই আনন্দ পায়, মানে একটা টাকা পাচ্ছে বা তাদের যে পারিশ্রমিক সেটা বা ডাবল করে কিছু পায়, সবার সঙ্গে যে এটা ভাগ করা হচ্ছে আনন্দটা, এবং ওই মাংসটাও কিন্তু একটু সবাইকে একটু একটু দিলে মনে হয় যে ঠিক আছে, একটা আত্মীয়তা, সম্পর্ক, সম্প্রীতি সৃষ্টি হলো বা বেঁচে থাকলো, এরকমটা মনে হয় আমাদের। যেমন সবাই দেয়, আমরা সবাইকে দিই। আমি দেখতাম যে আব্বার ডাক্তার ছিল, তো আব্বার পেশেন্টরা কেউ ছিল, তারা হয়তো মানে বড় একটা রান পাঠিয়ে দিল ওটা, পাঠিয়ে দিয়েছে ডাক্তার সাহেবের জন্য। হ্যাঁ, ডাক্তার সাহেবের জন্য। তো কখনো একটা বড় গরুর মাথা পাঠিয়ে দিল ওটা ডাক্তার সাহেবের জন্য। তো অনেক বড় হয়ে দেখলাম, আমার মেয়ের বিয়ের পরে দেখলাম যে আমার বিয়ে বাড়ি থেকে একটা আস্ত একটা রান পাঠানো হলো। তো এই যে একটা আস্ত রানটা পাঠানো, এটাও আমার মনে হয় প্রতীকী অর্থ অনেক অনেক অর্থে, কিন্তু আমার মনে হয় যে রাষ্ট্ররানটা যারা আমরা কোরবানি দিচ্ছি তাদেরকে একটা রান পাঠানোর দরকার নাই। এটা বরঞ্চ সব মানুষদের দিতে গরিব পারলে মানুষ। একটা ভালো লাগে। জি। এটা আর নিজে তো মাংসগুলো গোছাতে হয়, না তো নষ্ট হয়ে যাবে। কবি, আপনি তো কবিরা সবকিছুকে একটু আলাদাভাবে দেখে, এবং আমি খুবই নিশ্চিত যে ঈদ নিয়েও, বিশেষ করে ঈদুল আজহা নিয়েও আপনার আলাদা কিছু বলবার আছে। কবিতার বাইরে গিয়েও আপনার অনেক স্মৃতি, আপনি অনেক কিছু দেখেছেন বাংলাদেশের। আপনি সম্ভবত পাকিস্তান আমলের ঈদ দেখেছেন, খুবই নিশ্চিত। অবশ্যই। বাংলাদেশ আমলের ঈদ দেখেছেন, স্বৈর শাসনের আমলের ঈদ দেখেছেন, গণতান্ত্রিক আমলের ঈদ দেখেছেন। আপনি কোনো ভিন্নতা পান কিনা ঈদের এই, বা কোনো বিবর্তন দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক। আর অগাস্ট মাস আমাদের ঈদের আনন্দের পাশাপাশি সারা মাস ব্যাপী আমরা স্মরণ করি সেই মহামানবকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারকে। এ মাসেই তিনি আত্মদান দিয়েছিলেন এবং তার পরিবারের সবাই নিহত হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ঈদের যে প্রসঙ্গটি, আমাদের আনন্দ এবং বেদনা একসঙ্গে এ মাসে কাজ করবে, এবং সেই এটা ধরে আমি বলছি। আপনি যেটা বললেন তা দিয়ে যদি শুরু করি, তাহলে গত শতাব্দীর 50-এর দশক দিয়ে আমার শুরু করতে হবে। যেহেতু 40-এর দশকের শেষ ভাগে আমার জন্ম, 50-এর দশকের ঈদটাকে মোটামুটি আমার বাল্যবেলার ঈদ আমি বলতে পারি। এখন যেভাবে ঈদকে আমরা সেলিব্রেশনের অংশ হিসেবে দেখি, আমাদের আমাদের সামাজিক কাঠামো, অর্থনৈতিক অবস্থান 50-এর দশকে তেমন ছিল না। গ্রামে এবং শহরে ভিন্নভাবে ঈদ পালিত হতো। আমি গ্রামের অংশটুকু একটু বলবো এবং পাশাপাশি শহরে। গ্রামে দেখা যেত সম্পন্ন পরিবার ছাড়া কারো পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হতো না। এবং এটা শুনলে আপনি অবাক হবেন, আমি এমন একটি অঞ্চলে আমার বাল্যকাল কেটেছে, তারা মোটামুটিভাবে সম্পন্ন, কিন্তু আশেপাশে ব্রাত্যজন কিংবা কৃষক পরিবার থেকে শুরু করে অন্যান্য কর্মজীবী মানুষ, তারা বছরে একটা দিন অপেক্ষা করে গরু কিংবা খাসির মাংস খাওয়ার জন্য। মানে আর 364 দিন তারা এটা স্বপ্ন ভাবতে পারে না। তাদের আহ্লাদের দিন সেদিনই হয়, বাড়িতে জামাই কিংবা অন্য কেউ আসলে একটা মুরগি জব করে কিংবা একটা ডিম রান্না হয়। কিন্তু এই যে একটি বড় মাংস, মানে গরুর মাংস কিংবা খাসির মাংস, এটা হয় না। এটা আমাদের কাছে খুব অবাক লাগতো পরবর্তীতে এসে। কিন্তু এমন একটা অবস্থার পরে কিন্তু আমরা এখন একটি যে প্রবণতা লক্ষ্য করছি, আমাদের একটি অংশ তারা ঈদের সময় রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, ঘরের টানে, মাতা পিতার টানে এবং গ্রামের টানে তারা গ্রামে ফিরে যায় ঈদের সময়, কোরবানি কি রোজার ঈদের। এর পাশাপাশি আর একটা জিনিস হয় যে একটি অংশ কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল, তারা দেশের বাইরে যেয়ে ঈদ করে। খুবই সাম্প্রতিক একটা প্রবণতা দেখা দিয়েছে। তবে সব মিলিয়ে এই অঞ্চলের, যেহেতু এই দেশের 90% মানুষ বাঙালি মুসলমান, তারা তাদের মতো করে ঈদটাকে একটি অংশ হিসেবে নেয়, যে অংশটুকু আনন্দের অংশের চেয়ে অতি সম্প্রতি এটি দেখানোর অংশটা, প্রকাশ করার অংশটা, আর্থিক অবস্থান বোঝানোর অংশটা, সামাজিক অবস্থান বোঝানোর অংশটা বড় বেশি হয়ে যাচ্ছে। কত লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনলো কিংবা কত টাকা খরচ করলো ঈদে, এটা বড় প্রাধান্য পাচ্ছে, এক ধরনের শো আপ। এটি নিঃসন্দেহে ধর্মীয় কারণে হোক, সামাজিক কারণে হোক, বাঞ্ছনীয় নয়। আর একটি কথা,
যে আমরা এই ঈদকে কেন্দ্র করে ঢাকা শহরে যে একটা বিপর্যস্ত অবস্থা তৈরি করে ফেলি, এটির ব্যাপারে সরকার নতুনভাবে ভাবনা চিন্তা করবে। বিদেশে যেভাবে হয়, বিদেশে মুসলমান কান্ট্রিতে, ইসলামিক slaughtering house আছে। স্লটার হাউস থাকে, ভিন্ন এই করে, এই ব্যাপারটি লক্ষ্য রাখা উচিত। না, বিশেষ করে সেটি তো এই বছর সম্ভবত আরো বেশি প্রযোজ্য, কারণ অলরেডি আমরা ডেঙ্গুর মতো একটা প্রায় দুর্যোগের মতো অবস্থা তৈরি হয়েছে। প্রায় না, এটা দুর্যোগ, এটা দুর্যোগী পরিস্থিতির কারণে। অমিতাভ রাজা, আপনিও বলছেন, আপনার কাছে একটু জানতেই চাই যে ঈদের সঙ্গে আমাদের গণমাধ্যম, বিশেষ করে বিনোদন মাধ্যমের একটা সাংঘাতিক সম্পর্ক আছে। আপনি একমত হবেন নিশ্চয়। আপনার শ্বশুর ঈদের সময় সিনেমা দেখাতো, তখন শুধু বাংলাদেশ টেলিভিশন। এখনো আমাদের ঈদে খুব দারুণ দারুণ নাটক হয়, এবং আমাদের নাটকগুলোর মান গুণ আমরা বিভিন্ন সময় বলতাম যে পশ্চিমবঙ্গ বা অন্যান্য বাংলা কমিউনিটি যারা আছে তার চেয়ে অনেক ভালো। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই নাটকের জায়গায় খানিকটা ভাটা পড়লো কিনা। আগে একসময় ঈদ উপলক্ষে অনেক নতুন সিনেমা মুক্তি পেত, উপজেলায় উপজেলায় সিনেমা হল একটা সময় ছিল, সেই সিনেমা হলগুলো বন্ধ হতে বসছে। তার মানে কি আমাদের কি ঈদের আনন্দ আসলে এই গণমাধ্যম কেন্দ্রিক, টেলিভিশন বা সিনেমা হল কেন্দ্রিক যে আনন্দ, সেটা কি কমে যাচ্ছে অমিতাভ রেজা? না, আমার মনে হয় না। এটা আসলে বলবো যেটা, সেটা হচ্ছে একটা তো সাংস্কৃতিক এক ধরনের অবক্ষয় আছে আমাদের এই মুহূর্তে। এটার বড় কারণ, আমার সবচেয়ে বড় কারণ মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন ঘটেছে বেসিক্যালি 80-র দশকের থেকে, সেইটার রেজাল্ট আমরা আসলে এই মুহূর্তে পাচ্ছি। এখনকার যারা আছে তারা, আমরা পুরোপুরি বুঝতে পারছি যে রিক্রুটমেন্ট, আমরা যখন রিক্রুট করতে যাই, আমরা যখন বাংলাদেশে যাই, তখন একটা অবধারিতভাবে একদম অসম্ভব খারাপ অবস্থায় আছে শিক্ষার, বেসিক শিক্ষার। মানে শুদ্ধ বাংলায় কথা একদম বলতে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা পারাটা যে কত একটা একদম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখন। এখন একজন মানুষও শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না। এবং আমরা ইভেন গণমাধ্যম আমরা আসলে দেখি না। ইভেন আমি বলবো যারা খবর পড়ে এবং ওসব জায়গাতেও দেখি একদমই অশুদ্ধ উচ্চারণ। আমরা ধরেন রেগুলার আমাদের এই চর্চার মধ্যে নেই, কিন্তু যারা আসলে গণমাধ্যমে পর্দার সামনে থাকে তারা তো রেগুলার এই চর্চার মধ্যে থাকবেন। আগে শুদ্ধ উচ্চারণ করাটাও যেমন খুবই বড় একটা গুণ, গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এখন এটা একদমই গুরুত্বপূর্ণ। বরং এখন অশুদ্ধ উচ্চারণটাই আমার মনে হয় যে এক ধরনের আধুনিকতা হয়ে উঠেছে। এবং সেটা অশুদ্ধ শুধু বাংলায় না, ইংরেজিতেও অশুদ্ধ, তারপরেও সেটা আধুনিক। তো সেটা একটা বিপদের কথা আমাদের আছে, সেই বিপদটা তো আছেই। কিন্তু আপনি যেটা বললেন বিনোদনের যে জায়গা থেকে, আমার যেটা মনে হয় বিনোদনের প্যারাডাইম শিফট হয়েছে। বর্তমান সময়ে মানুষের বিনোদনের, আমি বলবো যে এক্সিবিশন যেখানে হয়, মানে বেসিক্যালি যে কোনো জিনিসের যেখানে এক্সিবিটেড হবে, অর্থাৎ এক্সিবিশনের জায়গা কি সিনেমা হল, এক্সিবিশনের জায়গা টেলিভিশন, এই এক্সিবিশনের জায়গার পরিবর্তন হয়েছে। এবং স্বাভাবিকভাবে এক্সিবিশনের জায়গা যখন পরিবর্তন হবে, সেটা সিনেমাটার এটা সিম্পল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সিবিশন, এই তিনটা যখন পরিবর্তিত হয়, তখন এটা টোটাল প্রসেসটাই পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ টেলিভিশনে আপনি যেভাবে টেলিভিশন ফিকশন করবেন বা টেলিভিশন যেভাবে আপনি বিনোদন দিবেন, আপনি যখন এটা অনলাইন প্ল্যাটফর্মে দেখবেন, তখন এটার বিনোদনের মানে ফর্মটাই পাল্টায় যাবে। এবং খুব স্বাভাবিক ঘটনা, আপনি একটা খুব লক্ষ্য করবেন একটা জিনিস, যে টেলিভিশনে যারা বলবো বাংলা ভাষায়, মানে যেটা বলবো যারা নন্দিত অভিনেত্রী যারা দেখবেন যে সিনেমাতে যখন যারা কাজ করে, তারা কিন্তু সেই ধরনের পায় না, মানুষের কাছে সেই ধরনের এক্সপিরিয়েন্স পায় না। একই ঘটনা কিন্তু অনলাইনে যারা পপুলার হয়ে উঠবে, তারা কিন্তু টেলিভিশনে হবে না। সো তার মানে কি, প্যারাডাইম শিফট হয়েছে। পৃথিবীর যুগ যুগ যাবৎ এই ধরনের প্যারাডাইম শিফট এই টেকনোলজির সাথে সাথে হয়েছে। পৃথিবীতে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার আসছে, তখন একটা প্যারাডাইম শিফট, তখন মানুষের চিন্তায় পড়েছে কিভাবে কালারের ফিল্ম শুট করবে। যখন সাউন্ড আসছে, তখন একটা বড় বিপদ, কারণ যখন সাউন্ড আসছে, তখন দেখা যাচ্ছে অভিনেতারা তো উচ্চারণ শেখে না, অভিনেতারা তো গলা ভালো না, তো তারা কিভাবে অভিনয় করবে। এই জন্য ব্রডওয়ে আসছে। সো এটা টেকনোলজির সাথে সাথে এই প্যারাডাইম শিফট পৃথিবীর সবসময় হয়ে উঠেছে। সো এখনও আমাদের সময়, এখন আমার এমন একটা সময় আমরা আছি, যে সময় আমাদের এই এক্সিবিশনের জায়গাটা পরিবর্তিত হয়েছে। এখন অনলাইন প্ল্যাটফর্ম, অন্যান্য অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এবং সেটার বাণিজ্যকরণও একটা ভিন্নতা ধরা হয়েছে। এই বাণিজ্যটা শেখার জন্য একদম পারদর্শী, একজন দক্ষতা দরকার আছে। এই দক্ষ আমরা এখনও হয়ে উঠতে পারছি না, বা এটা একটা চর্চার মধ্যে আছে। কিন্তু বিনোদন তো মানুষ করেই যাচ্ছে, এবং বিনোদনের মিডিয়াটা হয়তো পাল্টাচ্ছে, মিডিয়াম পাল্টাচ্ছে, বিনোদনের ধরন পাল্টাচ্ছে, সেটা পাল্টাচ্ছে। কিন্তু অন্য যে সমস্যাটার কথা বললাম, সেটা হচ্ছে যে কোনো মূল রাজনীতির যদি বিকশিত না থাকে, সেখানে তো মূল সংস্কৃতি বিকশিত হওয়া ডিফিকাল্ট হয়ে যায়। তো খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবী জুড়েই এক ধরনের কি বলবো, এক ধরনের উগ্রবাদ বললেও বোধহয় ভুল হবে না, অদ্ভুত রকমের ফ্যাসিস্ট এক ধরনের মুভমেন্ট সারা পৃথিবী জুড়েই চলছে।
আপনি দেখতে পাচ্ছেন সব দেশেই, বড় বড় দেশগুলোতে। সেই কারণে এক ধরনের সাংস্কৃতিক যে বিকাশ দরকার, সেই বিকাশে আমাদের ফাইট করতে হচ্ছে অনেক বেশি। কারণ মানুষ এখন অনেক বেশি কম সময়ে কিভাবে টাকা উপার্জন করা যায়, সহজভাবে কিভাবে টাকা উপার্জন করা যায়, বা কিভাবে খুব আত্মমর্যাদা পাওয়ার জন্য মানুষের এখন 5 লক্ষ টাকার গরু না কিনলে আত্মমর্যাদা আসছে না। সেটাই তার কাছে মূল আত্মমর্যাদার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। কারণ তার ইজ্জত চলে যায়, Social status। চলে যায়, তার কাছে টাকা নেই, সে মানুষ তার শ্রমিকের টাকা সে দিতে পারে না, তার কর্মচারীর টাকা সে দিতে পারে না, কিন্তু সে 3 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনবে, কারণ সেটা তার আত্মমর্যাদার মধ্যে পড়ে। এই যে আত্মমর্যাদার এটা আত্মমর্যাদা না। আত্মমর্যাদা হচ্ছে আপনি আপনার কর্মচারীকে ঠিক মতো সবাইকে তার বাড়ি যাওয়ার জন্য দিতে পারছেন। আপা, আপনার কাছে যে জায়গায় ফিরতে চাই, অমিতাভ রেজা দুটো গুরুত্বপূর্ণ জায়গার অবতারণা করেছেন। একটা হচ্ছে শুদ্ধ বাংলা বলা না বলা, এবং সেটি আমাদের গণমাধ্যমে একটা সময় এসে আমরা যেটিকে প্রমিত বাংলা বলতাম, কিংবা প্রশ্নপত্রেও লেখা থাকতো সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, কিন্তু আমরা উল্টাপাল্টা একটা বাংলা হঠাৎ করে আমাদের গণমাধ্যমে প্রচলিত হতে দেখলাম। পাশাপাশি এটার ফলাফল সঙ্গীতেও পড়লো। ফলে শুদ্ধ সঙ্গীতের বিপরীতে অবশ্যই রক সঙ্গীত গ্রহণযোগ্য, সেটির আলাদা দর্শক আছে, কিন্তু সেটি করতে গিয়ে সঙ্গীতের রিমিক্স বলি বা রকের নামে সঙ্গীতগুলোকেও নষ্ট করার এক ধরনের প্রচেষ্টা দেখা গেছে বিভিন্ন সময়, বড় শিল্পীরা তেমনটা বলেন। আপনার এই বিষয়ে মতামত কি, সেটি শুনতে চাই। তার আগে একটা ছোট্ট বিরতি। দর্শক, আমরা কথা বলবো ঈদের আনন্দ প্রসঙ্গে, আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই। দর্শক, ঈদের আনন্দে প্রসঙ্গে কথা বলছি আমরা। নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা যে বিষয়টির অবতারণা অমিতাভ রেজা করছিলেন, যে গণমাধ্যমে শুদ্ধ বাংলার ব্যবহার এবং সেটি থাকা না থাকা প্রসঙ্গে তার যে এক ধরনের কষ্টবোধ, এবং সেটি অনেকেরই আছে, পাশাপাশি সেটির প্রভাব তো নিশ্চয়ই সঙ্গীতেও পড়েছে। আপনার মূল্যায়ন শুনতে চাই। না, আমার মনে হয় যে এখন একটা খুব আবার কাটি আমার মনে হয় যে ঠিক ঈদের প্রাক্কালে একটা মানে অপ্রাসঙ্গিক কথা, একটা কষ্টের মতো কথা বলা, আলোচনা করাটা ঠিক না, একদম না। ঠিক না? তাই একটু রেস্ট নিয়ে বলি। অমিতাভ ঠিকই বলেছে যে সব কিছুর ঢেউ গিয়ে লাগে, সংস্কৃতিতে, জীবনযাপনে সবখানে লাগে। এক্স্যাক্টলি। এই যে শুদ্ধ অশুদ্ধর কথা যেটা বলা হলো, এই লড়াইটা কে কার বিরুদ্ধে করবে? আমরাই তো করবো আমাদের বিরুদ্ধে। দর্শককে আমাদের মতো করে তৈরি করতে হবে। একটা ফিল্ম বানানো হোক কিংবা একটা নতুন বই বার হোক, সেটা যদি একটা মূর্খ লোকের সামনে আমরা ওটাতে পেশ করি, তাহলে সেই লোকটা কিছু বুঝবে না। তাহলে উচিত ছিল, কর্তব্য ছিল যে যারা ধারক বা হোক, হ্যাঁ, যারা কর্মী, তারা কিন্তু আরেকটা পক্ষকে এডুকেটেড করে নেবে, তার নিজের জিনিসটাকে তাকে বোঝানোর জন্য, দেওয়ার জন্য। আমরা যদি শুধু গ্লোবাল যে সমস্ত অস্থিরতা সৃষ্টি হচ্ছে তার জন্য দৌড়াই, কিংবা 2 পয়সা কামানোর জন্য দৌড়াই বা শো আপ করার জন্য দৌড়াই, সেটা কিন্তু অন্য একটা দৌড় হবে। এটার সঙ্গে কিন্তু ওই যে আমাদের তৈরি করে নেওয়ার ব্যাপারটা হবে না। আমি সেজন্য সবসময় বলি যে আমরা এই যুদ্ধটা যে করব, কার বিরুদ্ধে করব? হয় আমরা শিক্ষিতের সঙ্গে শিক্ষিত যুদ্ধ করব, কিংবা শিক্ষিত অশিক্ষিতের সঙ্গে, মানে ওই অর্থে অশিক্ষিত না, অশিক্ষিতের সঙ্গে যুদ্ধ করবে, যেখানে অশিক্ষিত হার মানবে কিংবা অশিক্ষিত জিতবে। যে তালি দিবে, এখন রক অ্যান্ড রোল চাচ্ছি, আর মাদ্দার নজরুল, যেমন চ্যানেলের মধ্যে শুনতে পাই এরকম যে যারা বুড়োরা গান করেছে, কিন্তু বুড়োরা এখন বাদ, তরুণদের লাগবে, এখন ইয়াংদেরকে লাগবে। এই কথাটা তো নিশ্চয়ই সবাই জানে। আমি খুব স্পষ্ট করে এই কথা বলতে পারি, আমার কোনো ভয় নাই, আমার কোনো লজ্জাও নাই। যে যদি একজনকে যদি আমরা না আঁকড়াই, আমার বাবাকে অস্বীকার করলে আমার কি থাকলো, মাকে অস্বীকার করলে আমার কি থাকলো, তো আমরা কিন্তু সেই মুরব্বীর জায়গাটায় কিন্তু আমাদের প্রতি বা সিনিয়রদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা কিন্তু মানুষ পরম্পরায় শেখে। সে যদি মানে লিখিত হোক বা অলিখিত হোক, সেটা মানে আড়ালে থাকুক বা সামনে আসুক, যদি না বুঝতে পারে একটা নতুন ছেলে মেয়ে, তাহলে কি সে কি শিখবে? সে শিখবে যে এরকম করেই বড়দেরকে অবমাননা করতে হয়। হ্যাঁ, সেই জন্য আমি যে সৃষ্টি করব, আমি ফিল্ম মেকিং করি, চাই শর্ট ফিল্ম মেকিং করি, হোয়াট এভার আমি মেক করছি, সেটা কিন্তু যাকে দেওয়ার জন্য তাকে আগে এই ব্যাপারটা। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে এই সুযোগে করতেই চাই, এটা একটু আপনার কাছে মানে খুবই
খেলেও মনে হতে পারে। যে ধরেন এক সময় আমরাও যখন ছোট ছিলাম, যে ঈদের সময়ে বিভিন্ন শিল্পীর ক্যাসেট বের হতো, সেটা একটা উত্তেজনা ছিল। পোস্টার হতো, বিজ্ঞাপন হতো পত্রিকায়, নানা ফরম্যাটে সেটা জানা ছিল। এখন সেই মাধ্যমগুলো অনেক বেরিয়েছে, কিন্তু এখন আমরা সরাসরি ইউটিউবে মিউজিক ভিডিও দেখি অথবা অনলাইনে গান শুনি, কিন্তু ওইভাবে আর গানটা বের হয় না। অমিতাভ রেজা বলছিলেন যে মিডিয়ামটা চেঞ্জ হচ্ছে, সেটার সঙ্গে আমাদেরকে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে, কিন্তু সেই উত্তেজনাটা বা সেই সঙ্গীতের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসাটা, সেটার বহিঃপ্রকাশটা কি এখন দেখতে পান, নাকি সেটা খানিকটা কমছে আমাদের ব্যস্ততা, অর্থনৈতিক উন্নয়ন, নানা কারণে? ইউটিউবের শ্রোতা আর ক্যাসেট বা সিডির শ্রোতা কি এক এক জায়গায় ফেলবো আমি? কখনই না। নিশ্চয়ই সে ঘরে যখন সে গান শুনবে তার সিডি প্লেয়ারে বা ঘরে তার অন্য কিছুতে, সেটা কিন্তু একটা অন্য আমেজ। কিন্তু ইউটিউবে চলে গেলাম অমনি দেখে দেখে। এবারে ইউটিউবে একটা গান যদি কেউ রেকর্ড করে যে সেটা ইউটিউবে দেয়, 10 থেকে 12 লাখ, 14 লাখ, 15 লাখ, 20 লাখ, আরও বেশি লাখ টাকা একটা গান করতে, যেটা আমরা নিজেরাই এখানকার মানুষ হয়েও কিন্তু অবিশ্বাস্য মনে হয় যে কী করে সম্ভব, আমি কি করে করব। আমার কোনো একটা গান যদি আমি আজকে ইউটিউবে আমি লোড করতে চাই ভালো করে একটা ভিডিও করে, আমার পক্ষে সম্ভব না। একটা মানে অ্যাবসার্ড ব্যাপার আর কি। যে হ্যাঁ, তাহলে যেসব আর্টিস্টরা করছে, নিশ্চয়ই কেউ পৃষ্ঠপোষকতা করছে কোনোভাবে হোক, অন্যভাবে হোক। তাহলে নিজের পকেট থেকে এত টাকা দিয়ে খরচ করে একটা গান আমি দিয়ে আমার কি লাভ, ফায়দাটা কি এখানে? তো এই যে খেলটা হচ্ছে এখানে, খেলাটা হচ্ছে, এই খেলাটার মধ্যেও তো আমরা হার মেনে যাচ্ছি প্রত্যেক মুহূর্তে। মানে মিডিয়া পাল্টাতে, ধরন যদি এরকম করে পাল্টায়, তাহলে সেটার আয়ুষ্কাল কতক্ষণ আর বা কতদিন, সেটা টেকসই হবে কিনা সেই টেকসই, হ্যাঁ, প্রশ্ন সেটা আপনি একটা তুলছেন। বিরাট ব্যাপার। কবি হাবিবুল্লাহ সিরাজী, ফলে পুরো জায়গাটাই সম্ভবত আমাদের অর্থনৈতিক কারণেই আমরা একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি, সামগ্রিক আলোচনা থেকে আমার কাছে যেমনটা মনে হচ্ছে। তো সেটার প্রভাব আমাদের সাহিত্যে কি রকম পড়ছে? না দেখুন, যে কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম যে 80-র দশকে অমিতাভ রেজা বললেন যে 80-র দশকে শিক্ষা ব্যবস্থার যে একটি টোটালি একটি পতন শুরু হলো, যার প্রতিফলনে আজকে এসে আমরা product। যাদের পাচ্ছি এটাই। তো দেখেন, কোনো সময় যদি গণতান্ত্রিক ব্যবস্থার পরে একটি সামরিক শাসন কিংবা স্বৈর শাসন আসে, আমরা এই ধরনের একটি বিপত্তির ভিতরে পড়ি। আমরা মোটা দাগে 17-18 বছর আমরা স্বৈর শাসন এবং সামরিক শাসনের ভিতরে ছিলাম, এবং যার ফলে তখন যে প্রোডাক্টটা এসছে সেই প্রোডাক্টের যে 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 রূপটা, সেই রূপটা সত্যিকার অর্থে বাংলাদেশকে প্রতিফলিত করতে পারেনি। এর সঙ্গে জড়িয়ে, শিক্ষার সঙ্গে জড়িয়ে সাহিত্যের ব্যাপারটি, সঙ্গীতের ব্যাপারটি এবং চিত্রকলা থেকে শুরু করে অন্যান্য সাংস্কৃতিক জীবনের অন্যান্য বিষয়গুলো। সাহিত্যের বিষয়ে সঙ্গীতের মতো এখন উচ্চারণের একটি কথা এসছে, পরিধানযোগ্য, শুধু উচ্চারণ নয়, সঠিকভাবে একটি বাংলা বাক্য লেখা, কিংবা ধরি যে হ্যাঁ আমি বাংলা পারি না, ইংরেজি পারি, ভাষার একটি সঠিক বাক্য লেখা আমাদের পক্ষে দুরূহ হয়ে পড়েছে তরুণদের জন্য এবং অন্য কারোর জন্য। যদিও আমার মাতৃভাষা বাংলা, সরকারি ভাষা বাংলা, এবং আমরা 12 বছর বাধ্যতামূলক বাংলা পড়ি। এখন এর পাশাপাশি উচ্চারণের একটি ব্যাপার এসছে, আঞ্চলিকতা। আঞ্চলিকতা দোষের নয়, কিন্তু আঞ্চলিকতার যে সমান্তরাল প্রবাহ এবং তার ভেতর দিয়ে যে একটি মাটি জলের গন্ধ তুলে আনা, এর চেয়ে বড় জোর হয়ে গেছে একটি মিশ্র ভাষা, কথ্য ভাষা তৈরি হচ্ছে। এটাও কিন্তু মানতে হবে যে বাংলা ভাষার যে রূপটি গত 300 বছরে জারিত হয়ে এই অবস্থানে এসছে, এই ভাষারূপ বদল হওয়া শুরু হয়েছে। আমি বারবার একটি কথা বলি, আমরা এই অঞ্চলে পূর্ববঙ্গে 1952 সালে রক্ত দিয়েছি ভাষার জন্য, কিন্তু সেই রক্তের ভাষা যখন রাজপথে পড়েছে সেটা খুনের ভাষা হয়ে গেছে। কী জন্য খুনের ভাষা হয়ে গেছে? পলি অঞ্চলের ভাষা রাঢ় অঞ্চলের ভাষা থেকে ভিন্ন হওয়া শুরু হয়েছে। এই বৃষ্টি যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ার পরে কারো কাছে এটা জল হয়ে যায়, কারো কাছে এটা পানি হয়ে যায়, একই বৃষ্টি, কিন্তু এই নুনের স্বাদ এবং লবণের স্বাদ ভিন্ন হয়। অতএব ভাষার উপবদল হচ্ছে। তবে ভাষাকে ছেড়ে দেওয়া উচিত, আবার নাও উচিত। আমি একটু দ্ব্যর্থবোধক কথা বললাম, কারণটা এই, শিক্ষাটা যদি মজবুত থাকতো তবে ভাষাকে চিহ্নিত করা, ভাষারূপকে বিন্যাস করা, উচ্চারণের পাশাপাশি শিল্পের অন্যান্য শাখায়ও আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম। আমরা যে সময়টুকু নষ্ট করেছি ওই সময়টুকুর জন্য আমাদের খেসারত দিতে হবে এবং অন্তত আরও 20 বছর আমাদের অপেক্ষা করতে হবে একটি ভালো জেনারেশনের জন্য। এর ভেতরে বিজ্ঞান ঢুকে গেছে এবং প্রবলভাবে বিজ্ঞান ঢুকে গেছে। আমার আপনার হাতে একটি ছোট্ট একটি টেলিফোন আছে, এটি যে কি বিধ্বংসী একটি জিনিস, আবার কি সৃষ্টিশীল একটি জিনিস কল্পনা করা যায় না। সাহিত্যেও এই ব্যাপারটি এসে গেছে। পাঠ্য বই বাইরে
যে সমস্ত বইকে আমরা ক্রিয়েটিভ লিটারেচার বলছি, সৃজনশীল কি মননশীল, বই আকারে থাকবে কিনা, এটা কি ই বুকে যাবে নাকি অডিও ফর্মে যাবে, এ নিয়ে একটি সংশয় আছে। তবে কথার শেষ এটাই, প্রকৃত শিক্ষা যদি হয় তাহলে যে ফর্মেই শিল্প সাহিত্য হোক, শিক্ষার সঙ্গে সঙ্গে সে শিল্প সাহিত্য বিস্তারিত হবে এবং গণমানুষকে সত্যের পথে, ভালোর পথে। সুর তুলনায় কু কখনো বিজয়ী হতে পারে না। জি। আর মানুষকে বাদ দিয়ে তো শিল্প সাহিত্য সংস্কৃতি নয়, অতএব মানুষই নির্ধারণ করবে। অন্তত এই অঞ্চলের মানুষ জানে, আমি এটা বিশ্বাস করি, জানে তার কি করতে হবে, সময় নেবে কিন্তু সে মানুষ জানে। অমিতাভ রেজা, ঈদের আলোচনায় এই প্রশ্নটা আপনাকে করতে হচ্ছে কারণ আলোচনাটা আপনি শুরু করেছেন। আপনি বলছেন যে 80-র দশকের বা ওই সময়ের যে রাজনৈতিক ব্যবস্থা, যে শিক্ষা, তার আউটপুট আপনি এখন পাচ্ছেন শিক্ষা ব্যবস্থা। তাহলে এখন আমরা যে শিক্ষা দিচ্ছি প্রচন্ডভাবে A+ নির্ভর। এখনকার বাচ্চারা স্কুলে দেয়াল পত্রিকা করে না, এখনকার বাচ্চারা স্কুলে হস্তলিখন প্রতিযোগিতা করে না, এখনকার বাচ্চারা মঞ্চ নাটক, আপনি স্বীকার করবেন, কমে গেছে বিশ্ববিদ্যালয়গুলোতে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ার পর থেকে সবাই টাকার পেছনে ছুটছে। ফলে এই আউটপুট তো আপনি আরো 10 বছর বা 15 বছর পরে পাবেন। তাহলে আমাদের ভবিষ্যৎটা কি বর্তমানের চেয়েও খারাপ? তার মানে আপনার আমি এতটা হতাশাবাদী না। আমার কাছে মনে হয় যে আমরা তো মানুষ এবং উই ফাইট ব্যাক, এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশের এখনকার যেসব ছেলেমেয়েরা এত অসাধারণ সৃজনশীল কাজ করে যাচ্ছে, এবং সেটা খুব, এখন তো কাজের ভঙ্গিও পারে, মানে ধরেন যে ছেলেটা যে পাঠাও অ্যাপ লঞ্চ বানিয়েছে, মানে চিন্তা করেন, মানে সিম্পল একটা বুদ্ধি, এরকম অনেক শত শত বুদ্ধির ছেলে পেলে বের হচ্ছে, এবং তারা খুবই ইন্ডিভিজুয়ালি নিজের ঘরে বসে। এখন সবচেয়ে বড় সুবিধা হয়ে গেছে, যেটা বলেছে স্যার যেটা বলছিল যে সৃজনশীল কাজের জন্য ফোন কতটা ব্যবহার করে, নেট টেকনোলজি অর্থাৎ ইন্টারনেট, সেটা হচ্ছে যে আমি একটুখানি ও যেটা বলছিল একদম সত্য কথা। কারণ বিদ্যালয়ের শিক্ষার বাইরে এই ফোন কিংবা আঁকার সংস্কৃতি তাকে যা দিচ্ছে এবং তার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি এর সঙ্গে যোগ করে অপূর্ব একটা জায়গায় যাচ্ছে। যে জন্য আমি 20 বছর সময় আপনার কাছে নিলাম, যে 20 বছরের যে প্রোডাক্টটা আসবে সেটা অসাধারণ, মানে কি আন্তর্জাতিক মানে শুধু নয়, পৃথিবীর সঙ্গে সমান সমান টেক্কা দিয়ে যাবে। এবং আমাদের যে, আপনারা জানেন যে আমরা 93-94 ওই সময়ের ব্যাচের ছেলেমেয়েরা যারা বিদেশে গিয়ে এখন পড়াশোনা করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তারা অসাধারণ সব সাকসেস রেট আমাদের জেনারেশনের আছে। এবং এই জেনারেশন আমার মনে হয় যে তাদের মধ্যে থেকেও খুবই অসাধারণ কাজকর্ম হবে সামনে। বিশেষ করা যায়, যেমন ধরেন বিকজ অফ এই নেটওয়ার্কের কারণেই, ইন্টারনেটের সুবিধার কারণেই আমি এমন অনেক মানুষকে চিনি যারা সিনেমা নিয়ে, আমি তো কত কষ্ট করে সিনেমা পড়ার জন্য বিদেশে গিয়ে সিনেমা ডিভিডি কিনে আনতাম, এবং আমি আজকাল যখন পড়াইতে যাই বিশ্ববিদ্যালয়, তখন আমি বলি যে এই বইটা খুব গুরুত্বপূর্ণ, এই বইটা পাওয়া যাবে এর বাইরের থেকে অর্ডার করতে পারবো। পরের দিনই দেখি ছেলেটা বইটা নিয়ে এসে, স্যার বলছে স্যার বইটা তো আমার কাছেই আছে। এরকম শত শত বই এত অ্যাভেলেবেল হয়ে গেছে এখন, যদিও প্যারেটেড, কিছু করার নাই আমাদের, কিন্তু ওইসব বই তো পাওয়া যাচ্ছে না। কিন্তু এত অ্যাভেলেবল জ্ঞান হয়ে গেছে। এবং শুধুমাত্র ফিল্ম মেকিং এর জায়গা থেকে আমি যদি বলি, আপনি যদি মন দিয়ে ইউটিউব দেখেন, ওখানে এত শত শত ইউটিউব লেকচার আছে, ফিল্ম টেড টক আছে, এবং যত রকমের টক আছে। সত্যিকার অর্থে যে বই যদি নাও পড়ে, সে যদি এটা থেকে জ্ঞান আরোহণ করে, তাহলেও কিন্তু অসম্ভব জ্ঞানী হয়ে উঠতে পারছে, এবং হচ্ছেও তাই। ছেলেমেয়েরা নিজেরা বাসায় বসে বিভিন্ন ফিল্ম মেকিংয়ের ছোট ছোট জিনিসপত্র শিখে যাচ্ছে, বানাচ্ছে, আপলোড করতেছে। সো পসিবিলিটি অনেক বেড়ে গেছে, এটা সত্যি কথা। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে এই যে বেড়ে যাচ্ছে, এই যে সব কিছু, এটাতে মূল রাজনীতির যে চর্চা করা দরকার, একটা রাজনৈতিক সচেতনতা দরকার প্রতিটা মানুষের, এইটার জন্য যে এডুকেশন দরকার, সেটা আমরা করি কিনা, করছি কিনা, বা আমাদের সামাজিকভাবে একটা দেশকে, জাতীয়ভাবে একটা দেশ ওই স্বপ্ন বা ওইটা দেখাতে পারছি কিনা, এইটা গুরুত্বপূর্ণ হইতে পারে। সেইটা যদি ফ্যাসিস্ট হয়, সেটা যদি খারাপ হয়, সেটা যদি, তাহলে আলটিমেট ফলাফলটাই, মানে এটা যদি সাম্প্রদায়িক হয়ে ওঠে, এটা যদি অনেক ধরনের হয়ে ওঠে, সেই ধরনের সমস্যা হলে আমরা বিপদে পড়ব। তাই যদি হয়, আপনার আশাবাদের জায়গাটা নিঃসন্দেহে ভরসা আমরা রাখতে চাই, কিন্তু তার বিপরীতেও তো মুদ্রার অপিটও আছে। ফলে আমাদের যে প্রচলিত ধারণা ছিল যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে হয়তো কেউ চরমপন্থী বা জঙ্গি হয়, তার বিপরীত চিত্র আমরা দেখছি নর্থ সাউথ বা মূলধারার বিশ্ববিদ্যালয়গুলোতেও সেরকম চর্চা হচ্ছে, সেটির অপব্যবহারের কারণে। ফলে সেই জায়গাটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং তার বিপরীতে কোনো
কাউন্টার ন্যারেটিভ আমরা সত্যি সত্যি তৈরি করতে পারলাম কিনা, এবং এর সঙ্গে নিশ্চয়ই অর্থনীতি, বাজার অর্থনীতির একটা সম্পর্ক আছে। আপনি গণমাধ্যমের প্রোডাক্ট বলেন, যাই বলেন, সেই জায়গাটা কতটুকু কাজ করতে আমরা পারছি, এবং সেক্ষেত্রে নীতি সহায়তা, বিশেষ করে সরকারি নীতি সহায়তা কি হতে পারে, সেই প্রসঙ্গে কথা বলতে চাই। তার আগে আবার একটা বিরতি, দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি আমাদের গণমাধ্যম, আমাদের সাহিত্য এবং আমাদের এই সাহিত্য, গণমাধ্যম, নাটক, গান সবকিছু নিয়ে। হাবিবুল্লাহ সিরাজী, যে আলোচনাটা যে জায়গায় গিয়েছে, যে এই ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির একটা তো খুবই ইতিবাচক দিক আছে, নিঃসন্দেহে সেটির ফলাফল বাংলাদেশ পাচ্ছে, সেটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার, কিন্তু সেটির অপব্যবহারও তো নেহায়েত কম হচ্ছে না। সেই জায়গাটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, বা সেই জায়গায় আমাদের আইন, আমাদের প্রশাসন কিংবা আমাদের পলিসি সেই জায়গাগুলোকে সাপোর্ট করে কিনা, সেটির সুব্যবহার বা সদ্ব্যবহার নিশ্চিত করা? এখন প্রথম কথা যে এই দেশটা তো মানুষের, দেশের শুধু একটা সীমারেখা দিয়ে তো দেশ হয় না, মানুষের বেসিক চরিত্রের উপরে সৃষ্টি হয়, দেশ তৈরি হয়, জনগণের সমাজ ব্যবস্থা তৈরি হয়। যদি আমরা যদি ভালোর দিকে না থাকতাম, আমি আপনাকে একটি কথা বলি, কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম যে ৭১-এর মুক্তিযুদ্ধ হতো না, অতএব আমরা সবসময় ভালোর দিকেই আছি। আর একটি দেশ যদি সারা পৃথিবীর প্রেক্ষিতেও দেখেন, পৃথিবীতে ৫১ ভাগ লোক ভালো আছে, হয়তো ৪৯ ভাগ লোক সর্বোচ্চ খারাপ আছে, আদারওয়াইজ পৃথিবী টিকে থাকতো না। যেদিন ওই ৪৯-৫১ হয়ে যাবে খারাপ, সেদিন পৃথিবী থাকবে না। বাংলাদেশের প্রেক্ষিত যদি আপনি চিন্তা করেন, আমাদের ঈর্ষা, লোভ অতি সহসা নানা কারণে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা একটা ভাঙচুর অবস্থার ভিতর দিয়ে আমরা চলছিলাম। যে কথাটি ছিল আমাদের এই ইসের আগে, সেই কথাটি আমি বলি, আমরা খুব ছোট একটি দেশ, আমাদের গোষ্ঠী পরিবার খুব ছোট করে তৈরি হয়। একটি ছেলে মাদ্রাসায় যাচ্ছে এক পরিবার থেকে, তারই আর একটা ভাই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, আর একটি বাংলা মিডিয়ামে স্কুলে যাচ্ছে। পরিবারের চিন্তাটা কি দেখেন, চিন্তাটা কি, একটি ছেলে অন্তত হাফেজ হোক কিংবা মাদ্রাসায় লেখাপড়া করুক, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের পরকাল উজ্জ্বল। এই যে কনসেপ্ট ওয়াইজই আমরা তিনমুখী শিক্ষা ব্যবস্থা একসঙ্গে চালু রাখছি, এবং এর থেকে সরে আসার পথ আমার প্রায় চেষ্টা করে হচ্ছে না। আমরা সমাজ জীবনে যে সমস্ত দর্শন কিংবা ইতিবাচক দিকগুলো দেখতে চাই, আমার মনে হয় সরকারি ব্যবস্থাপনায় অন্তত মিলিটেন্ট হয়ে হলেও এগুলো প্রয়োগ করা উচিত। বিশেষভাবে ইন্টারনেটের যে অপব্যবহার কিংবা এই ব্যাপারটিতে গভর্নমেন্টের একটি বিভাগ আছে আইসিটি, এবং তারা চেষ্টা করবে আশা করি অন্তত বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য এর ভালো মন্দ বিচার করে কাজটি করা উচিত। আমি এ প্রসঙ্গে সাহিত্যের আরেকটি কথা আনব। সাহিত্যে সবসময়ই আনন্দের সঙ্গে সঙ্গে সমাজ জীবনে একটি প্রতিফলন ঘটে। কিছু কুসাহিত্য এই কারণে ঢুকে পড়ে, কিছু যৌনাচার এই কারণে ঢুকে পড়ে, এবং সবচেয়ে ভয়াবহ হয়েছে সাহিত্যের যৌনাচার এখন, অন্তত ইন্টারনেটের কারণে এটি ভয়াবহ রূপ নিয়েছে। এবং যে বালকটি স্কুলে যাচ্ছে, ক্লাস 5-6-এ পড়ে, তার কাছে ওপেন হয়ে গেছে সব কিছু। এই বিষয়টি খুব ভয়ানক অবস্থার ভিতরে গেছে। যদি প্রয়োজন মনে হয়, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে না, হস্তক্ষেপ শুধু না, একদম বলে দেওয়াই উচিত, স্কুলের কোনো ছাত্রছাত্রী ক্লাস 10 পর্যন্ত কিংবা 12 ক্লাস পর্যন্ত কেউ এটি ব্যবহার করতে পারবে না, রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত, কিংবা সরকারিভাবে আইন করা উচিত, ফেসবুক কিংবা এই ধরনের সোশ্যাল মিডিয়া কয়েক বছরের জন্য বন্ধ। আদারওয়াইজ এদের কিন্তু তুলে আনা যাবে না, একটি অংশ, সব না। এর ফলে সাহিত্য থেকে শুরু করে শিল্পের অন্যান্য শাখায়ও এটির প্রভাব পড়েছে। তো মূল কথা, আমরা শিক্ষায় থাকবো। শিক্ষাটা যদি মজবুত হয়, আমাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের ভিত্তিটা আরো মজবুত হবে। ফাতেমা আপা, সে জায়গায় আমাদের কাছে হঠাৎ করে আবার দেখলাম যে আমাদের চারিত্রিক কিছু পরিবর্তন, ধরেন শিশু এবং নারীদের প্রতি নির্যাতনের মাত্রা এবং ধরন হঠাৎ করে পাল্টে গেল। সরকারের পক্ষ থেকে বলা হয় যে এটি এখন অনেক বেশি প্রকাশিত হচ্ছে, কিন্তু একটি শিশুকে, ছেলে শিশুকে বা মেয়ে শিশুকে
ধর্ষণ করে মেরে ফেলা কিংবা পাম দিয়ে মেরে ফেলার মতো অমানবিকতা নৃশংসতার দিকে আমরা ধাবিত হচ্ছি। ধর্ষণ মাঝখানে হঠাৎ করে বেড়ে গেল, গুজব নিয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, ফলে এক ধরনের সামাজিক অস্থিরতা কাজ করছে, যেটা ঠিক আমাদের মানুষের যে সম্প্রীতি, সহমর্মিতা, পরস্পরের প্রতি ভালোবাসা সেটার সঙ্গে যায় না। এইগুলো আসলে তাহলে কেন হচ্ছে? দেখো, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে একটা জিনিস বুঝি, অন্তত আমাদের সবারই, আমাদের প্রত্যেকেই কিন্তু বিদেশে অন্যান্য দেশের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ইন্টারাকশন হচ্ছেই, সবসময় হচ্ছে, হ্যাঁ, এবং গিয়েও দেখা হচ্ছে। তো আমি মনে করি যে এটা আমরা যদি ইন্ডিভিজুয়াল একটা মানুষ, এটা যেমন তুমি বলে যে সচেতন হওয়ার জন্যে, তো গুজবটা তো যখন ওই গ্রামের লোকরা, পাড়ার লোকরা সচেতন হলো যে ধরো শালা মারো, এটাকে বাচ্চা চোর, ব্যাস মেরে ফেললো তাকে। যখন মানে সচেতন হতে বললো, তখন সে এমন সচেতন হলো যে তাকে মেরে ফেললো। এইবার তাহলে কী হবে বাকিটা, যে না, হাতে নিও না বিচারের ভার, এটা সরকার দেখবেন। তাহলে সরকারকে এমন কঠিন কিছু নিয়ম করা দরকার। সরকারের প্রতি আমার সম্পূর্ণ মানে রিকোয়েস্ট রেখে বলছি যে আমরা যদি মনে একটা রাখি আর বাইরে একটা প্রয়োগ করি, আর বাইরে একটা বলি, ভিতরে আরেকটা বলি, তাহলে কিন্তু আমরা কখনোই একটা স্টেপ আগাতে পারবো না। কখনো যতই কিছু বলি, যতই আমরা অনেক কিছু ভাবি, চিন্তাটা কিন্তু মানে একমুখী চিন্তাই করতে হবে যে আমাদের কিভাবে পরিবর্তন করতে পারি। ইমপ্লিমেন্টেশন প্ল্যানস যেগুলো আছে, এই যে ওর মাথা একটা, ওনার মাথা একটা, তোমার মাথা একটা, আমার মাথা, সমস্ত মানুষের মাথা, কিভাবে এটার চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা আমরা করতে পারছি না। না, কিন্তু ম্যাডাম একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, এই যে অস্থিরতার যে প্রোগ্রামিংটা, এটা প্যাটার্নটা কিন্তু বদল হচ্ছে। এক সময় অ্যাসিডে আমরা ছিলাম, অ্যাসিড মারাতে ছিলাম, তারপরে ধর্ষণ, এই গুজব তোলা, এটা কিন্তু মানে সবসময় একটা ইস্যু তৈরি করা ওটা না, অস্থিরতার জন্য। সরকার যদি কঠিনভাবে তার শাসন করে, তাকে এই যে শাস্তি তাকে দেওয়া হয়, যেমন অ্যাসিডের ব্যাপার, শাস্তি তো দেওয়া হয়েছে। তো আমি সেই কথাটাই বলছি, যে উৎসটা খুঁজুন, যে অস্থিরতা তৈরি করা, রাষ্ট্র কাঠামো কিংবা আমাদের দেশের ভেতরে একটা অরাজকতা তৈরি করা। মানে উনি বলতে চাচ্ছেন এর পেছনে খুব পরিকল্পনা বা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে। যে জায়গাটি অমিতাভ রাজা আগে বলছেন যে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক পরিকাঠামো যদি না থাকে, তাহলে তারই সেটি ফলাফল হতে পারে। ওটা তো আমি করতে পারবো না, সেটাই বলছি আমি, যে তুমি করলে তো অন্যের শত্রু হয়ে যাচ্ছি আমরা। তুমি ওদের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছি কিংবা দোষী হয়ে যাচ্ছি, বা আমার উপর একটা পার্সোনাল গ্রাজ নেওয়ার জন্য আরো কিছু তৈরি হচ্ছে। আমি কিন্তু আপনার সঙ্গে এখানে একটু ডিফার করব। এক সময় আপনি দেখলেন যে ঢাকা শহরে বাসের ভেতরে আগুন লাগিয়ে লোক পুড়িয়ে মারা হচ্ছে, কিন্তু তার প্রতিবাদে আমরা কিন্তু শাহবাগে, আমার তরুণ বন্ধুরা প্রমাণ করেছে, আমরা যদি সম্মিলিতভাবে এর প্রতিবাদ করি এবং এই করি, এটা করা এটা সম্ভব। আমরা করছি। অতএব আমাদের চেতনার ভেতরে আমরা শুধু, মানে আপনি ইন্ডিভিজুয়াল নাগরিকের দায়িত্ববোধের কথাও বলছেন, দায়িত্ববোধের কথাটা আছেই। এটা তো বলা বাহুল্য, আমি একটা মানুষকে মেরে ফেলে আমরা তো সবাই বল চিৎকার করে কেন হচ্ছে, এই তো লেখালেখি। আগে প্রতিবাদের ভাষাটি একদম উচ্চ কণ্ঠে উচ্চারিত হতো। আজ কোনো প্রতিবাদ করতে গেলে আমি চিন্তা করি, এটি করলে পরে আমি কতটুকু পক্ষে থাকবো, সরকার আমাকে কি চোখে দেখবে, আমার স্বার্থ কতখানি নষ্ট হবে, আমরা স্বার্থ কতখানি নষ্ট হবে। দ্বিধাবিভক্ত জায়গা। অমিতাভ রেজা, পুরো আলোচনা শুনে মানে ঈদের দিনে হতাশার খুবই একটা জায়গা তৈরি হচ্ছে। না, এটা হতাশার কথা নয়, এটি আমাদের চেতনার অংশ থেকে। কিন্তু নিশ্চয়ই আমরা এরকম হতাশার এর চেয়ে অনেক বড় বড় হতাশা। আমি একটা কথা বলে যাচ্ছি, ওনার কথা সুর ধরে, সরি, উনি বললেন যে যৌনাচার বেড়ে গেছে। আমি মনে করি যে এই যে ব্যাপারটা, দুই অক্ষরের একটা শব্দ, এটা কিন্তু ওই আগেকার সময় পিন আপ ম্যাগাজিনে হতো, একটা মাথার মধ্যে একটা কি যেন একটা উস্কি দিচ্ছে প্রত্যেক মুহূর্তে, ওই বইটা খুলে দেখতে হবে ওখানে কি। যখন এটা একটু ওপেন হয়ে গেল, তখন কিন্তু একটুখানি মানুষ এতখানি খুব সহজে নিল। এখনো যতখানি আছে এই যে লুকিয়ে রাখা, এটা এরকম, এটার খুব আনন্দ, এটা খুব ভালো আছে, এরকম মজা আছে, হ্যাঁ, কিন্তু আমি মনে করি এটা খোলামেলা আলোচনা করা দরকার, ছেলে মেয়েদেরকে শেখানো দরকার। যেমন করে আপনি যৌনাচার কথাটা ব্যবহার করলেন এই মিডিয়াতে বসে, এখানে হয়তো আগে আমরা এই কথাটা এতখানি খুলে বলতে পারতাম না। সেটাই এখন খুলে বলে জানানো দরকার, বোঝানো দরকার, তাহলে মনে হয় এর প্রতি মানুষের একটা অন্ধ আকর্ষণ কমে যাবে আমার ধারণা। জি, অমিতাভ রাজা, একদম শেষে আমরা ভাষা শিক্ষা ব্যবস্থা, সাধারণ সাহিত্য, একটি জাতির সভ্যতা, কোন জাতি কতটা সভ্যতার তার নির্ণয়ের প্রধানতম মাপকাঠি বলা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমরা যে আলোচনা করলাম, সেখান থেকে আপনি আশাবাদী মানুষ, আপনি নিশ্চয়ই কিছু আশার কথা আমাদেরকে শোনাতে পারবেন শেষ সময়। সত্যি কথা বলতে কি, আমি তো সোশ্যাল সায়েন্সের সায়েন্টিস্ট না, মানুষ না, আমি ফিল্ম মেকার। তো সুতরাং আমি খুবই ওইভাবে বলতে পারবো না, বা আমার মনে হয় না আমি বলার মতো খুবই ঠিক মানুষ। কিন্তু আমার কাছে, আমি যে জায়গাটা নিয়ে কাজ করি, সেটা অডিও ভিজুয়াল মিডিয়াম, সেই মিডিয়ামে আমার মনে হয় যে
অনেক ইন্টারেস্টিং কাজ হতে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষের প্রচুর গল্প, প্রচুর লড়াইয়ের গল্প, প্রচুর ভাবনা, প্রচুর চিন্তার খোরাক এখানে আছে। সো এই সম্ভাবনা এটাই যে আমাদের এত গল্প আছে, সেটা যদি আমরা একটু আমাদের নিজেদের গল্পগুলোর দিকে তাকাই এবং সেগুলো যদি আমরা Cultivate করি। আইডেন্টিফাই করি এবং সেগুলো নির্মাণ করি এবং সেগুলো দিয়ে মানুষের কাছে পৌঁছাই, তাহলেই বোধহয় আর মিডিয়াম খুব সহজ হয়ে গেছে, যে কেউ যে কোনো জায়গা থেকে বসে তার সৃজনশীল বিকাশ করতে পারে। সেই সুবিধার কারণে আমার মনে হয় যে আমরা খুবই সম্ভাবনাময় সময় আছি। আর আমি তো দেখি আমার আশেপাশে যাদের দেখি, ইয়াং ফিল্ম মেকার্স যাদের দেখি, তাদের আমার মনে হয় খুবই ব্রিলিয়ান্ট এবং তারা অনেক ভালো কাজ করতেছে। আর সবসময় আসলে কিছু নিশ মার্কেট থাকবে, কিছু নিশ মানুষ থাকবে যারা চিন্তাশীল কাজ করবে, আর কিছু মানুষ গণ কাজ করবে। সেটার জন্যই তো গণ শব্দটা আসছে, যে এটা আসবে পপুলার, যেটা একটা বলবো একটা পপুলার কাজ আর একটা সিরিয়াস কাজ, এটা সবসময় আছে, এটা থাকবে। কিন্তু এটার ব্যাপ্তিটা যত বড় হবে, অর্থাৎ সিরিয়াস মানে যত বেশি সৃজনশীল কাজের ব্যাপ্তি যখন বড় হবে, তখন জাতীয়ভাবে একটা জাতি গঠনে তখন সুবিধা হবে। যেটা স্যারও বললেও খুব গুরুত্বপূর্ণ কথা, আমি সবসময় বিশ্বাস করি 3 ধরনের শিক্ষা ব্যবস্থা, এবং 3 ধরনের শিক্ষা ব্যবস্থা শুধু 3 ধরন না, ওইটা আবার সাংঘর্ষিক, ওইটা দার্শনিকভাবে এবং ওটা সবভাবে সাংঘর্ষিক। মানে একদম। ওদের 2-3 ধরনের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র যে শুধু ভাষায় শিখতেছে সেটা তো না, সেটার সাথে সাথে তার Text, চিন্তায়, পাঠ্যক্রম, তার ভাবনায়, তার culture। জীবন চর্চায় এটার পরিবর্তন আছে, তার কাপড়ে পরিবর্তন আছে। এটা খুব ভয়াবহ। 3 ধরনের শিক্ষা ব্যবস্থা, 3 ধরনের কাপড়, তার মানে বুঝেন কতটা সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক শিক্ষা ব্যবস্থা যখন একটা জাতি দাঁড়ায়, সেই জাতি কখনো এক হতে পারবে না। এবং সুতরাং সেখান থেকে নিশ্চয়ই বেরিয়ে আসার পথ আমাদেরকে খুঁজতে হবে। আমাদের পাশাপাশি যে চিন্তার খোরাকটি আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে বাঙালি তথা বাংলাদেশের নিজস্ব সাহিত্য, নিজস্ব সংস্কৃতি এবং পাশাপাশি বৈশ্বিক সাহিত্য, সংস্কৃতি, নাটক, তার সঙ্গে মেলবন্ধন করে এদেশের মানুষ সত্যি প্রকৃত মানবিকতার পক্ষে এবং মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলে অর্থনৈতিক মুক্তির পক্ষে, সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ভূমিকা রাখবো। সেই প্রত্যাশায় সবাইকে আবারই দেশবাসী জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, থাকবেন জমের টেলিভিশনের সঙ্গে। অনেক ধন্যবাদ।